আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, তাহলে বুঝতে পারবে আমার ভিডিওগুলো কিসের উপর। বিশেষ করে আমি প্রথমে বলেছিলাম যে আমার ভিডিওটি শিক্ষা সংক্রান্ত, এডুকেশনাল ব্যাপার। বিভিন্ন স্টুডেন্ট সেটা ক্লাস মাধ্যমিক থেকে ক্লাস 10 থেকে 11, 12 এবং কলেজ বিএ অনার্স পাস কোর্সের স্টুডেন্টের জন্য, বা যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে WBCS, SSC, বিভিন্ন ইউপিএসসি, বিভিন্ন পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশন যে পরীক্ষাগুলো দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিছু ফুল ফর্ম আমি 4টা ভিডিওতে বলেছি যে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা ভালো করে দেখবে। বিশেষ করে আমি এর আগেও বলেছিলাম যে সোশিওলজি, সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব সাবজেক্ট যাদের রয়েছে ক্লাস 11, 12 এবং যারা সোশিওলজি নিয়ে অনার্স করছো, অনার্স বিএ অনার্স বা পাস কোর্স, কারণ পাস কোর্সকে অনেক সময় বলা হয় প্রোগ্রাম, বিএ প্রোগ্রাম, পাস কোর্স বা অনার্স যারা পড়ছো, তারা ভালো করে এই ফুল ফর্মগুলো দেখবে। বিশেষ করে উচ্চ মাধ্যমিক যারা দেবে 2023-এ বা 11-এ যারা পড়ছো, তারাও দেখবে। সোশিওলজি এবং পলিটিক্যাল সায়েন্স, আমি 2টো সাবজেক্ট এবং হিস্ট্রি, এই 3টে সাবজেক্টের উপরেই আমি জোর দিচ্ছি। হিস্ট্রি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 2023 সালে, তারা আমার এই ভিডিওতে হিস্ট্রি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিদ্যা সম্পর্কে সাজেশন, কমন সাজেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাজেশন। আমি আমার যে দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতার ভিত্তিতে আমি সাজেশন তৈরি করছি। বিভিন্ন প্রশ্নপত্র, বিভিন্ন কোশ্চেন ব্যাংক ঘেটে কোন কোন বছরে কোন কোন প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো ফলো করে এবছর সম্ভাব্য প্রশ্নগুলো কোনগুলো আসতে পারে তারই উপর ভিত্তি করে সাজেশন আমি তৈরি করছি। এখনও সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে আমি এক এক করে সাজেশনগুলো আমি ছাড়বো, ভিডিও করব। তোমরা আমার সবসময় এই ভিডিওগুলো ফলো করতে থাকো। আমি একটু আগে বলেছিলাম যে ICDS এর ফুল ফর্ম যেমন ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, অনেক সময় বলা হয় ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা স্কিম, এগুলো পড়বে। ICDS, ইউনিসেফ, ইউনেস্কো, সার্ক, ব্রিক্স, NDA, UPA আর ন্যাটো, এর মধ্যে যারা এর মধ্যে ফুল ফর্মগুলো খুবই ইম্পর্টেন্ট। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে রাষ্ট্রবিজ্ঞান যাদের সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স বা সোশিওলজি, তোমরা এগুলো পড়বে। আর সোশিওলজিতে যেমন একটু আগে বলেছিলাম ICDSটা ইম্পর্টেন্ট, ইউনিসেফটাও সোশিওলজিতে আসে, তারপর MGNREGS, IRDP এগুলো সোশিওলজিতে ইম্পর্টেন্ট, আর NDA, UPA এগুলো রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে তোমরা পড়ে নেবে। BDO, SDOর পুরো নাম, এগুলো রাষ্ট্রবিজ্ঞান। CBI, CID, ED এগুলো সোশিওলজিতেই বেশিরভাগ আসে এই প্রশ্নগুলো। CBIর পুরো নাম সোশিওলজি সিলেবাসে রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানও পড়ে নিতে পারো, অসুবিধে নেই। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে নেবে পরীক্ষার জন্য, বা পরবর্তীতে চাকরির পরীক্ষাতেও অনেক সময় এগুলো MCQতে কোশ্চেন হয়, MCQতে আসে, সেগুলো দেখে নেবে। ইউনিসেফ, ইউনেস্কোর পুরো নাম বা সার্কের পুরো নাম খুবই ইম্পর্টেন্ট, বারবার রিপিট করছি এই জন্য, এগুলো পড়ে নেবে। তো আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে যে বিএ সোশিওলজি যারা CBPBU অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে, সেই কলেজে যারা BA সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো, অনেক স্টুডেন্টই বলছে যে আমরা ক্লাস করি অথচ সিলেবাস সম্পর্কে কিছুই জানি না, শুধু স্যাররা এসে নোট করায়। আমাদের সিলেবাসটা কী, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এইভাবে সেমিস্টারে আলাদা আলাদা সিলেবাস রয়েছে। তো সিলেবাসটার সম্পর্কে অনেক স্টুডেন্টই বলছে যে আমরা জানি না, শুধু ক্লাস করি, নোটস করি, কিন্তু পুরো সিলেবাসটা যে আমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে কী কী আছে, সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে কী কী আছে, বা থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এভাবে আমার পরপর সিলেবাসগুলো জানলে আমাদের পড়তে সুবিধা হয়, বা সিলেবাস অনুযায়ী সিলেবাসটা জানা থাকলে আমরাও বিভিন্ন বই ঘেটে, লাইব্রেরিতে বই ঘেটে আমরা নিজেরাও অনেক সময় নোটস তৈরি করতে পারি। অনেক স্টুডেন্টরা দাবি করছে যে আমরা এগুলো ঠিকঠাক সিলেবাসগুলো বুঝি না বা জানি না,
হ্যাঁ, তা তোমাদের পরবর্তী ভিডিওতে আমি বিএ অনার্স এবং প্রোগ্রাম সোশিওলজির সিলেবাস, যেমন এখন তো ওই যে এখন তোমাদের সিলেবাসগুলো যেমন ডিএসসি, এসিসি, জিই এরকম ভাগ করা আছে। হ্যাঁ, ডিএসসি, এসএসসি বা জিই সিলেবাস, প্রত্যেকটা সিলেবাস আলাদা আলাদা করে দেওয়া আছে। সেইভাবে আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। সিলেবাস এবং কমন কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট অনার্স এবং প্রোগ্রাম পরীক্ষায় সোশিওলজিতে কোন প্রশ্নগুলো কোন সেমিস্টারে গুরুত্বপূর্ণ, সেই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবং যাদের নোটসের দরকার, যে আমরা সোশিওলজি অনার্স বা আমার সোশিওলজি অনার্স বা পাস কোর্সে পড়ছি, আমার নোটসের দরকার 15 নম্বরের নোটস, 10, 5 এবং এমসিকিউ এসিকিউ। 15 নম্বরে একটা লিখতে হয়, 10-এর একটা লিখতে হয়, 5-এর একটা লিখতে হয়, বা এমসিকিউ এসিকিউ মিলে 10টা লিখতে হয় 1 নম্বরের শর্ট কোশ্চেন। সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবসময় আমার ভিডিওটা ফলো করো, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমি তোমাদের যত প্রবলেম আছে পড়তে বসে, যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। হয়তো অনেক সময় কলেজে সিলেবাস কমপ্লিট হয় না, তার আগে পরীক্ষা চলে আসে। ধরো একটা সিলেবাসে অনেকগুলো বিষয় পড়া আছে, তার মধ্যে হয়তো সিলেবাসে 2-3টা পড়ানো হলো, এর মধ্যে ন্যাশনাল হলিডে অনেক ছুটি থাকে, কলেজগুলোতে ছুটি থাকে, সরকারি ছুটি। ঠিকঠাক ক্লাস হচ্ছে না, বা স্টুডেন্টরাও অনেক সময় ক্লাস করতে চায় না কলেজে। ওরা বাইরে থাকে, অনেক সময় স্যাররাই তাদের ডেকে নিয়ে এসে ক্লাস করায়। এমনও হয় যে স্যাররা নিজেরাই স্টুডেন্টদের ডেকে নিয়ে এসে ক্লাস করাচ্ছে, আসো আমি ক্লাস নেব, এইরকম হয়। তা স্টুডেন্টেরও পড়ার মানে ইচ্ছা থাকে না, উৎসাহ থাকে না। আবার যারা সিরিয়াস স্টুডেন্ট, যাদের অনার্স সাবজেক্ট, তাদের আবার ইচ্ছা শক্তি ঠিকই আছে, তারা নিজেরাই ক্লাসে অ্যাটেন্ড করে, প্রতিদিন ঠিকমতো ক্লাস করে, মনোযোগ সহকারে স্যার ম্যামদের ক্লাসগুলো শোনে। তার সিলেবাস কমপ্লিট অনেক সময় বিভিন্ন কারণে হয়তো সিলেবাস কমপ্লিট করা সম্ভব হয় না ক্লাসগুলোতে। তা আমি সেই পুরো সিলেবাসের যে নোটস, যেগুলো পরীক্ষাতে সম্ভাব্য, খুবই ইম্পর্টেন্ট, আমি বিগত সেমিস্টারগুলোতে দেখেছি। এর আগের সেমিস্টারগুলোতে যে লকডাউনের কারণে অনলাইনে এক্সাম, ওই ঘরে বসে পরীক্ষা দিচ্ছে, অনেকে নোটস দেখে লিখছে, বা মোবাইলে গুগল সার্চ করে নোটস লিখছে। তাদের বলছি যে তোমরা তো শুধু পরীক্ষা তখন দিয়েছো দেখে লিখে, তোমরা সিলেবাস সম্পর্কে কিছুই বোঝোনি, কিছুই জানোনি, সাবজেক্টটা সম্পর্কেও তুমি জানো না। তোমাকে প্রথমত জানতে হবে যে আমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশুনো করছি, সোশিওলজি, এর বাংলা সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা, এই সোশিওলজির সাবজেক্টের আলোচনার বিষয়বস্তুগুলো কী কী, এই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে আমি কী কী বিষয় জানতে পারবো, বা আমার ফিউচার লাইফে কী হবে, আমি কী করতে পারবো। সোশিওলজি সাবজেক্ট কোন বিষয়গুলোর সঙ্গে রিলেটেড, কোন বিষয় নিয়ে সোশিওলজি মানে আলোচনা করে, তার দৃষ্টিভঙ্গি, আলোচনার দৃষ্টিভঙ্গিগুলো কী কী, বা এই সোশিওলজি মানে সাবজেক্টের গুরুত্ব, যে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে কী কী বিষয় আমি জানতে পারবো, আমার জানার বিষয়গুলো কী কী, কোন বিষয়গুলো এই সাবজেক্টের মধ্যে রয়েছে, এই বিষয়গুলো জানতে হবে। সাবজেক্টটাকে ভালোবাসতে হবে, সাবজেক্ট সম্পর্কে একটা বেসিক নলেজ, একটা জেনারেল কনসেপ্ট তোমাকে থাকতে হবে। তারপরে তুমি সিলেবাস ফলো করে পড়বে। দেখবে কোনো সাবজেক্টই তোমার কাছে কঠিন নয়, যে সাবজেক্টই পড়ো না কেন, সেটাকে মনোযোগ সহকারে যদি পড়তে পারো, সব সাবজেক্টই তোমার কাছে ইজি বলে মনে হবে। প্রত্যেকটা সাবজেক্টই ভালো, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে যেরকম করে এগিয়ে যাচ্ছে, ফিউচার লাইফে সাকসেস হচ্ছে। তোমার অ্যাম্বিশনটাকে ঠিক রাখতে হবে। তুমি সোশিওলজি বা পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ফিলোসফি বা এডুকেশন, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, তুমি যে সাবজেক্ট নিয়েই পড়াশোনা করো না কেন, জিওগ্রাফি, সেই সাবজেক্ট সম্পর্কে তোমাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে, আর সিরিয়াসলি পড়াশোনাটা করতে হবে। বাড়িতে ভালো করে স্টাডি করবে। কলেজে, প্রত্যেকটা কলেজেই লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিতে বিভিন্ন রাইটারের বইগুলো রয়েছে, রেফারেন্স বুকগুলো রয়েছে, সেই বইগুলো তোমরা ইউজ করো, বইগুলো ঘাটো। ক্লাসের অবসর টাইমে যখন ক্লাস হচ্ছে না, সেই গ্যাপে তোমরা লাইব্রেরিতে বসে বইগুলো একটু দেখো, নিজেরা নোটস করার চেষ্টা করো, স্যার ম্যামদের বিভিন্ন বিষয়ে একটু জিজ্ঞাসাবাদ করো, তোমার জানার তাগিদে, যে আমি এটা জানতে চাই। এইরকম করে পড়ো, হাতের লেখাটাকে পরিষ্কার করো, পরীক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করবে, খাতায় কোনো কাটাছেঁড়া করবে না। পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু মনোযোগী সহকারে পড়াশোনাটা করো, এবং খাতায় যখন লিখবে পরীক্ষার মতো করেই লিখবে, যেন আমি একজন সিরিয়াস সিনসিয়ার স্টুডেন্ট, সেইভাবেই লিখবে, যাতে খাতা দেখে স্যার ম্যামদের খুব ভালো লাগে, যে না ছেলে মেয়েটা ভালোই লিখছে বা ভালোই পড়াশোনা করে বাড়িতে, খাতার লেখার ধরন দেখেই বোঝা যায়। সেইভাবেই পড়ো, সামনের দিকে এগিয়ে যাও। যে কোনো সাবজেক্টের গুরুত্ব কম নয়, প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কাজের সুযোগ রয়েছে। যেমন সোশিওলজি নিয়ে পড়াশুনো করলে
যদি তুমি সোশিওলজি নিয়ে, এখন তো 11-12 থেকে সোশিওলজি, হ্যাঁ 11-12 সব স্কুলে নেই, সব হাই স্কুল গার্লস স্কুলগুলোতে সোশিওলজি সাবজেক্টটা নেই। ইভেন বাংলা ভার্সনের বইও খুব কম পাওয়া যায়। হ্যাঁ ওই অরুণাংশু প্রধান বা অনাদি কুমার মহাপাত্রের বই, এমন কিছু কিছু বই আছে। হ্যাঁ অন্যান্য রাইটারও কিছু কিছু বই, পরিমল ভূষণ করে, এরকম কিছু কিছু বই পাওয়া যায়। কিন্তু বাংলা ভার্সনের বই অন্যান্য সাবজেক্টের তুলনায় সোশিওলজিতে খুব কম। ইংলিশ ভার্সনের বইই বেশি। লাইব্রেরিতে দেখবে যে বিভিন্ন সোশিওলজিক্যাল থিওরি, সোশিওলজিক্যাল থটের উপর যে ইংলিশ বইগুলোই বেশি। তো ইংলিশ বইগুলো 11-12 স্টুডেন্টরা ইউজ করলে তেমন একটা বুঝবে না। যখন তোমরা বিএ ক্লাস বা বিভিন্ন ইউনিভার্সিটিতে এমএ করবে, তখন তোমরা ইংলিশ ভার্সনের বইগুলো ইউজ করতে পারো। বা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য সোশিওলজি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। হ্যাঁ মেইন পরীক্ষার জন্য, ডাব্লিউবিসিএস মেইন পরীক্ষার জন্য সোশিওলজি সাবজেক্ট অপশনাল হিসেবে নিতে পারো। পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অ্যানথ্রোপোলজি সাবজেক্ট একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এগুলো ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে তোমরা মেইন সাবজেক্ট হিসেবে নিতে পারো। তা আমি যেটা বলছি যে সোশিওলজি নিয়ে পড়াশোনা করে বিএ পাস করলে বা এমএ পাস করলে তুমি কী করবে? বিএ পাস করে অনেকেই কী বলে যে আমি বিএ পাস করেছি সোশিওলজি নিয়ে, আমি বিভিন্ন এনজিওতে খোঁজখবর করবো, বিভিন্ন সমাজসেবামূলক কাজ, ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক কাজ, সমাজের মানুষের জন্য যে কাজ করার সুযোগ সেটা এনজিওর মাধ্যমে করা যায়। সেখানে যাদের সোশিওলজি রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন এনজিওতে নেওয়া হয়। তোমরা এনজিওতে কাজ পেতে পারো, বিভিন্ন অঞ্চল অফিস, বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিসে কাজ পেতে পারো। বিভিন্ন হেলথ সেন্টারগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্র, আইসিডিএস, এরকম বিভিন্ন অফিসে তোমরা কাজ পেতে পারো সোশিওলজি নিয়ে পড়াশোনা করলে। বা যখন মাস্টার ডিগ্রি করবে, মাস্টার ডিগ্রিতে যদি ভালো রেজাল্ট হয়, হ্যাঁ 55% নম্বর, বা সাথে এমফিল বা পিএইচডি করলে, তখন তুমি কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসরের পরীক্ষা বসতে পারবে। কলেজে গেস্ট লেকচারার হিসেবে প্রথমে জয়েন করলে, তারপর হয়তো আস্তে আস্তে নেট সেট দিয়ে পার্মানেন্ট একটা প্রফেসর হতে পারবে। নেট সেট দিয়ে পিএইচডি করলে, এমফিল করলে কলেজের প্রফেসর, কলেজের অধ্যাপক বা ইউনিভার্সিটিতেও পড়াতে পাবে। বিভিন্ন এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে ইউনিভার্সিটিতেও জয়েন করতে পারবে। তো এগুলো পড়া যায়। বা বিভিন্ন রিসার্চার কাজ, গবেষণামূলক কাজে অংশগ্রহণ করতে পারো। হ্যাঁ বিভিন্ন প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট কোঅর্ডিনেটর, এই কাজগুলো এনজিওর মাধ্যমে করতে পারো। তারপরে রুরাল, তারপরে অঞ্চলে বিভিন্ন পদ আছে, অঞ্চল সহায়ক থেকে শুরু করে গ্রাম সেবক, বিভিন্ন পদে কাজ পেতে পারো। ডাব্লিউবিসিএস মেইন পরীক্ষায় সোশিওলজি অপশনাল সাবজেক্ট হিসেবে বেছে নিতে পারো। পরবর্তীতে বিভিন্ন অফিসার, গ্রুপ এ বি সি ডির বিভিন্ন অফিসার পদে নিযুক্ত হতে পারো যদি পাস করো। এরকম সোশিওলজি খুবই একটা ইজি সাবজেক্ট, খুব সহজ সরল সাবজেক্ট। সমাজকে নিয়েই সোশিওলজি, সমাজকে নিয়ে আলোচনা করে। সমাজকে, সমাজের গুরুত্ব, সমাজে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষ, তাদের যে বিশেষ করে জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের শিক্ষা জীবন, সামাজিক জীবন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। বিভিন্ন সম্প্রদায়, অনুন্নত যে মানুষ, রাজবংশী, আদিবাসী সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সামাজিক জীবন, শিক্ষা জীবন, ধর্মীয় জীবন নিয়েই সোশিওলজিতে আলোকপাত করা হয়। এই বিষয়গুলো পড়বে। তারপরে উঁচু ক্লাসে বিভিন্ন থিওরি পড়বে, বিএতে এমএতে বিভিন্ন থিওরি পাবে। সেগুলো বলছি না এখন, এগুলো যখন সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো তখন সেই থিওরিগুলো পাবে। বিভিন্ন সমাজতাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণে অ্যাপ্রোচগুলো পড়বে, থিওরি পড়বে। তার সোশিওলজি এবং রাষ্ট্রবিজ্ঞানে কিছু কিছু বিষয় একই আছে। যেমন ধরো মার্কসিয়ান থিওরি, সোশিওলজিতেও পড়বে, রাষ্ট্রবিজ্ঞানও পড়বে। মার্কসিয়ান থিওরি, হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, রিভলিউশন, বিপ্লব, এগুলো পাবে রাষ্ট্রবিজ্ঞান এবং সোশিওলজিতে। ভালো করে পড়ে নাও। বিশেষ করে যাদের 11-12 সোশিওলজি, তারা 11-12 যদি সোশিওলজিতে ভালো করে পড়ো, বিএ ক্লাসে উঠে তোমাদের সমস্যা হওয়ার কথা নয়। কারণ তোমরা যে পড়াগুলো 11-12 পড়ছো, এই পড়াগুলোই বিএ ক্লাসে অনার্স বলো আর প্রোগ্রাম কোর্সই বলো, এই পড়াগুলোই সেমিস্টার ওয়াইজ ভাগ করে করে দেওয়া আছে। সমাজতত্ত্বের সংজ্ঞা, সমাজতত্ত্বের বিষয়বস্তু, পরিধি, প্রতিষ্ঠানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, জনসম্প্রদায়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সামাজিকরণের সংজ্ঞা, সামাজিকরণের বিভিন্ন মাধ্যম, এই বিষয়গুলো 11-12 যে পড়াগুলো পড়ছো, এগুলোই পরপর বিএ ক্লাসে উঠে সেমিস্টারগুলোতে তোমরা পাবে। আর যাদের হয়তো ক্লাস 11-12 সোশিওলজি নেই, তারা কলেজে গিয়ে সোশিওলজি নিচ্ছে, তাদের নতুন করে ভালো করে পড়ে বুঝতে হবে, পড়তে হবে। তা সেগুলো পড়বে। বিভিন্ন রেফারেন্স বইগুলো দেখবে, লাইব্রেরি ইউজ করতে হবে, লাইব্রেরিতে বই নিয়ে পড়তে হবে, বাড়িতে গিয়ে নোটস করতে হবে। স্যার ম্যামদের বিভিন্ন বিষয়ে তোমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, স্যার ম্যামকে ক্লাসে বলতে হবে, এইভাবেই বুঝবে। প্রত্যেকটা সাবজেক্টের সমান গুরুত্ব, কোনো সাবজেক্টের গুরুত্ব কম নয়। যে সাবজেক্টে এগিয়ে যাচ্ছে, পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে, সেই সাবজেক্ট নিয়ে সে পরবর্তীতে কোনো একটা কাজের সুযোগ পাচ্ছে। হয় স্কুলের টিচার, কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, বিভিন্ন বেসরকারি কর্মসংস্থানে ঢুকে যাচ্ছে,
হেলথ সেন্টার মানে বিভিন্ন হসপিটালও কাজ পাওয়া যাচ্ছে সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করলে। এগুলো দেখতে হবে, বিভিন্ন সুপারভাইজার থেকে শুরু করে 100 দিনের যে কাজ হচ্ছে, হ্যাঁ, এমজিএনআরইজিএস প্রকল্প, সেখানেও সোশ্যোলজি ছেলে মেয়ে নেওয়া হয়। বিভিন্ন কাজ, ডাটা এন্ট্রির বিভিন্ন কাজগুলো, স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারের কাজগুলো তোমরা পাবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে তুমি সমাজ সম্পর্কে ভালো জানতে পারবে। সমাজটা কী, সমাজ কীভাবে গড়ে উঠলো, সমাজে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সামাজিক, ধর্মীয় জীবন, তারপরে শিক্ষা জীবন, সামাজিক জীবনগুলো সম্পর্কে জানতে পারবে। বিভিন্ন নিয়ম নীতি, আচার আচরণ, কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো সমাজবিদ্যায় আলোচনা করা হয়। তারপরে যেগুলো বললাম থিওরি, সেগুলো পরবর্তীতে বিএ বা অনার্স, বিএ এমএতে যাদের অনার্স সোশ্যোলজি, তারা বিভিন্ন থিওরি পড়বে। সেটা সিলেবাস অনুযায়ী বিভিন্ন থিওরি থট আছে, সেগুলো পড়ে নেবে। কিন্তু জেনারেল সোশ্যোলজি আমি যেগুলো বললাম এগুলো। আর কী কী কাজের সন্ধান পাওয়া যায় বা কী কী কাজ করতে পারবে ফিউচার লাইফে আমি তো বলেই দিলাম। বিভিন্ন এনজিও রয়েছে, ভালো রেজাল্ট করে যদি এসএসসি দিতে পারো, হাই স্কুলের টিচার হতে পারবে, শিক্ষিকা হতে পারবে। তারপর কলেজের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, এগুলো হতে পারবে। এমফিল করো, পিএইচডি করবে, তারপরে নেট সেট পরীক্ষা, সিএসসি পরীক্ষা, এগুলো পরীক্ষা দিয়ে জয়েন করতে পারবে। সাবজেক্টটাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, ক্লাসে ভালো করে পড়তে হবে, সিলেবাসটা ভালো করে বুঝতে হবে, কী কী সিলেবাসে রয়েছে, প্রত্যেকটা সিলেবাসের লাইনগুলো রিডিং পড়ে বুঝতে হবে। তারপর সিলেবাস শেষ করবে। পরীক্ষার নির্দিষ্ট সময়, যে পরীক্ষার যে সময়টা, তার অনেকটা আগেই সিলেবাস কমপ্লিট করে রিভাইজ দেওয়ার চেষ্টা করবে। বা বিভিন্ন রেফারেন্স বুক, যে আমি এই প্রশ্নের উপর কোন কোন বই পড়তে পারি, এই প্রশ্নটার উপর কোন কোন বই রয়েছে লাইব্রেরিতে, বা বিভিন্ন বাইরের যে লাইব্রেরিগুলো রয়েছে সেখানে কোন কোন বই পাওয়া যেতে পারে, এগুলো স্যার ম্যামের কাছ থেকে শুনে নিয়ে তোমরা পড়তে পারো। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগবে। সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি পরবর্তীতে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, আপডেট নিয়ে তোমাদের সামনে আসব। সেটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সোশিওলজি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের সাজেশন নিয়ে আসবো। খুব কমন সাজেশন, এসএকিউ এবং 8-এর প্রশ্ন, যেগুলো প্রশ্নের মানে 8-এর 5টা করে লিখতে হয় রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সোশিওলজিতে, আমি সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। সেই সাজেশনগুলো তোমরা খাতাতে নোটস করে নেবে, কোশ্চেনগুলো নিয়ে ভালো করে পড়বে। পরীক্ষাতে আশা করি খুব তোমাদের উপকার হবে, উপকৃত হবে তোমরা পড়ে। খুবই ইম্পর্টেন্ট সাজেশন, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। বা যদি কারো কোনো নোটসের প্রয়োজন হয়, যে না আমি আমার কাছে এই নোটসটা নেই, কীভাবে লিখবো, কী কী পয়েন্ট দেবো, সেগুলো আমি পরবর্তীতে তোমাদের হেল্প করার চেষ্টা করব। আর এখন যে সিলেবাস, তাতে তো এমসিকিউ এসিকিউ কোশ্চেনই বেশি, 8-এর কোশ্চেন 5টা করে। কিন্তু লিখতে গিয়ে সময়ের অভাব যদি হয়, যে না সময়ের অভাবে তুমি লিখতে পারছো না, কিন্তু তুমি জানো, সেক্ষেত্রে পয়েন্টগুলো উল্লেখ করো, পয়েন্ট উল্লেখ করে অল্প কথায় লেখো, ব্যাখ্যাটা কমিয়ে দাও, পয়েন্টগুলো উল্লেখ করো, হাইলাইট করো। গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে পরপর সাজিয়ে পয়েন্টগুলো লিখবে। আর সময় থাকলে তো ব্যাখ্যাটা ভালো করেই দিবে। আর সময় যদি তোমার হাতে না থাকে, কম থাকে, তখন তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে কম ব্যাখ্যা দেবে। আমি ব্যাখ্যা কম, পয়েন্ট বেশি, পয়েন্ট উল্লেখ করো, ব্যাখ্যা কম দিলেও চলবে, যদি তোমার হাতের লেখা স্লো হয়। এইভাবে লিখবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন খাতাতে লিখতে হবে, এবং মনোযোগী সহকারে, বাড়িতেও পড়াশোনা মনোযোগ সহকারে করবে। কলেজে, ইউনিভার্সিটির ক্লাসগুলো যখন তোমরা করবে, তখন মনোযোগ সহকারে স্যার ম্যামদের ক্লাসগুলো ভালো করে শুনবে। হোম টাস্কগুলো যদি দেওয়া থাকে, সেগুলো ভালো করে করবে। আর স্যার ম্যামদের অনেক কিছু তোমরা জিজ্ঞেস করতে পারো, কোনো বিষয়ে তোমার জানার থাকলে, সেটা নম্রতা, ভদ্রতার মধ্যে দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে হবে, জানার আকাঙ্ক্ষায়। আর সিলেবাসগুলো বাড়িতে ভালো করে দেখবে, স্যার ম্যামের কাছ থেকেও সিলেবাসগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। ক্লাসগুলোতে প্রতিদিন অ্যাটেন্ড করো, কলেজে, ইউনিভার্সিটিতে নিয়মিত যাও, ক্লাসগুলো করো, স্যার ম্যামের কথা শোনো। স্যার ম্যামরা ক্লাসে যা বলে, সেই গুরুত্বপূর্ণ কথাগুলো, টিপসগুলো, এগুলো মনোযোগ দিয়ে শুনে এগুলোকে অ্যাপ্লাই করো, পরীক্ষায় সেভাবে লিখবে। আজকে এখানেই রাখছি, আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।